চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ব্যাংকার ও ক্রীড়া সংগঠক ASM আখতারুজ্জামান। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি আর্চারি নিয়ে কাজ করছেন, এখন অ্যাক্টিভিটিস কি? আর্চারি 5ই আগস্টের পরে অনেকগুলো ফেডারেশন কিন্তু বাংলাদেশে কোনো অ্যাক্টিভিটিস নাই, সেই তুলনায় আর্চারি কিন্তু এখনো মাঠে আছে। উৎসবের রং ছড়িয়ে আর্চারি কিন্তু রাজশাহী থেকে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে ঢাকা শহরের পল্টন স্টেডিয়াম এসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে একটা প্রোগ্রাম শেষ করছে। সেখানে কিন্তু আমাদের দিনব্যাপী পিঠা উৎসব ছিল এবং বাঙালি যে কালচার ছিল সেই কালচারের মধ্যে খেলাধুলা হচ্ছে। রিসেন্টলি আর্চারি সবসময় নারীদেরকে বিশ্বাস করে। আপনি এই নারী দিবসে আর্চারি যে মানে প্রথম অলিম্পিক, সেই অলিম্পিকে কিন্তু নারী হিসেবে আর্চারি প্রথম অধিষ্ঠিত হয় এবং ওয়ার্ল্ড আর্চারি যে বাংলাদেশে সারা বিশ্বের যে মানে অর্গানাইজেশন, ফার্স্ট অর্গানাইজেশন, সেখানে প্রেসিডেন্ট কিন্তু নারী ছিল। আর্চারি নারীদেরকে নিয়ে কাজ করে। আর্চারি মনে করে নারীদের অংশগ্রহণের সমতার পথ প্রদর্শক হয়। এই প্রেক্ষাপটে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আর্চারি নারীদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট করেছে। সেই টুর্নামেন্টে মাননীয় উপদেষ্টা মহোদয়, ক্রীড়া উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ সাহেব প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করছেন। সেখানে আমিও একজন কর্মী হিসাবে সেখানে ছিলাম এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা সেটা পালন করেছি। রোমান সানা দিয়া দেশের বাইরে, অনেক তারকা খেলোয়াড়দের তাদের সুযোগ সুবিধা দেওয়ার পরও আসানোর ফল পাচ্ছেন না কেন, এবং নতুন যে খেলোয়াড় তারা আসছে না কেন? আর্চারি একটা কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ দল, যেখানে শৃঙ্খলা কিন্তু কোনো বেশৃঙ্খল কাজ করলে আর্চারিতে থাকা যায় না। অবশ্যই তাকে শৃঙ্খলা বিরোধী কাজ করতে আর্চারির কারণে রোমান সানাকে বহিষ্কার করা হলো। রোমান সানা যদিও পরবর্তী পর্যায়ে আমাদেরকে এখন আবেদন করেছে যে ওনার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য, সেটা পরবর্তী কমিটি যখন তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে, যদি করে তাহলে রোমান সানা ফেরত আসবে। কিন্তু এর মাঝখানেও কিন্তু আর্চারিতে অনেক ভালো ভালো প্লেয়ার চলে আসছে, যেমন সাগর ইসলাম, তারপরে আপনার ওই যে জুমা প্যারা আর্চারির চলে আসতেছে। এখন নতুন প্লেয়ার কেন সেট আপ হচ্ছে না, সেটা হলো গিয়ে একটা টুর্নামেন্টে খেলার পরে অন্যান্য টুর্নামেন্টে আসার পরে তখন তারা অনেক কিছু পেয়ে যায়, বাড়ি গাড়ি এই সব কিছু পেয়ে যায়। আমাদের আর্চারি ছোটো সংগঠন, সেখানে আমরা অনেক কিছু দিতে পারি না, যেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে প্লেয়ার এখানে ভালো করার পরও অন্য ফেডারেশনের দিকে তারা চুকে যায়। সেটাই একটা মূলত কারণ। কিন্তু দেখেন আর্চারি বাংলাদেশে যখন আর্চারি শুরু হয় 2005 সালে, আর্চারি কিন্তু বেশি দিন যাইতে হয় নাই। 2019 সালে আর্চারি সাউথ এশিয়ান টুর্নামেন্টে 10টা পদকে 10টা পদকই আর্চারি লাভ করেছে এবং আর্চারি সেই স্বপ্ন নিয়েই কিন্তু আর্চারি এগিয়ে যাচ্ছে এবং অন্য যে কোনো টুর্নামেন্ট বা অন্য যে কোনো ফেডারেশনের চেয়ে পদকের দিকে থেকে আর্চারি সবসময় বেশি এগিয়ে আছে। আচ্ছা, অলিম্পিক নিয়ে আপনাদের এখন প্ল্যান কি? আমাদের গত অলিম্পিকে আপনারা দেখেছেন আমাদের সাগর ইসলাম এবং ঝুমা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, পদকটা আনতে পারলো না। 2028 সালে আর্চারি ফেডারেশন জার্মান কোর্স ফেডারেটিককে 5 বছরের জন্য চুক্তি দিয়েছে। আমরা বিশ্বাস করি যে আর্চারি এমনটা দল, এমনটা খেলোয়াড় বা তৈরি করতে হলে সবসময় তাদের প্রশিক্ষণ দিতে হবে এবং প্রশিক্ষণ দিলে আমার মনে হয় 2028-এ আমরা একটা ভালো রেজাল্ট পাবো পদকের ক্ষেত্রে। আমাদের 2032 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 2028-এ আমরা কিন্তু একটা ভালো পদক হিসেবে আশাবাদ ব্যক্ত করতেছি। আচ্ছা, আপনি তো একজন ব্যাংকার। আমরা যদি বলি বিগত 15 বছরে কি পরিমাণ ব্যাংকে আসলে দুর্নীতি হয়েছে? এটা আসলে ব্যাংকের যে দুর্নীতির কারণগুলো সেগুলো আপনারাও জানেন। পত্রপত্রিকা বিভিন্ন সময় আছে, একক ব্যক্তির হাতে একটা ব্যাংক, একক গোষ্ঠীর হাতে একটা ব্যাংকের নিয়ন্ত্রণ করা, লাগামহীনভাবে ঋণ দেওয়া এবং সেই পরিমাণ ঋণের টাকা বিদেশে পাচার করে দেওয়া। কারো দেখা যাচ্ছে যে 500-700 বাড়িও বিদেশে বহির্বিশ্বে আছে। তারপরে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি কমানো না দিয়ে বারবার টাকা ছাপিয়ে দ্রব্যমূল্যকে আকাশচুম্বী অবস্থায় নেওয়া,
ডলার ক্রাইসিস একটা মানে বিশাল একটা ফ্যাক্টর ছিল, এবং সর্বোপরি যেটা বলা যায় সেটা হলো গিয়ে আপনার ওই যে রিজার্ভ না থাকার কারণে, রিজার্ভ না থাকার কারণে ব্যাংকিং খাত পুরো একবারে দোষে পড়েছে। তো এই মুহূর্তে আপনি দেখেন যে ব্যাংকিং খাত দোষে পড়ার কারণে বড় বড় শিল্পপতি বা বড় বড় যারা ইন্ডাস্ট্রি ছিল তারা দেশের দিকে বিনিয়োগ না করে তারা সবসময় টাকাটা বিদেশের দিকে পাচার করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের মানে অনেক মানে বর্তমান সরকার অনেক ভূমিকা রেখেছে। যেমন উনি এখন আমদানি ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো গিয়ে আপনার বিদেশে যাতে টাকা পাচার না হয় সে ব্যাপারে যথাযথ কঠোর পদক্ষেপ নিচ্ছেন। 3 নাম্বার যে উনি যাচ্ছেন, উনি মূল্যস্ফীতি কমানোর জন্য আপনার নীতি সুধার উনি বাড়িয়ে দিয়েছেন যাতে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে 7 মাসের মধ্যে। এবং 4 নম্বর, এখন মার্কেটে কিন্তু ডলারের কোনো ক্রাইসিস নেই, অ্যাভেলেবল রিজার্ভের পরিমাণও প্রায় 21 কোটি টাকা। তো এই অবস্থায় 14টা ব্যাংকে ভোট উনি ভেঙে দিয়ে পুনরাবৃত্তি করে পরিচালনা পর্ষদ গঠন করেছেন। তো এই যে একক ব্যক্তির হাতে ক্ষমতাগুলা উনি আস্তে আস্তে করে দিচ্ছেন, বাদ করে দিয়ে একটা দেশের জনগণের মধ্যে করতেছে যাতে ব্যাংকিং ক্ষেত্রে মানুষের আস্থা ফিরে আসে এবং ডিপোজিট আনার ক্ষেত্রে অতিমাত্রা উৎসাহিত করতেছেন। আচ্ছা, ব্যাংক খাতে যারা দুর্নীতি করেছে তাদের কি ধরনের শাস্তির আওতায় আনা উচিত বলে আপনি মনে করেন? বিবাদমান যে আইন আছে সেই আইনের মধ্যে শাস্তির কথা উল্লেখ আছে, যেটা আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 138 দ্বারা বা অর্থনৈতিক আদালত আইন 2003 দ্বারাতে শাস্তির কথা উল্লেখ আছে, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট না। দেখা যায় সেই শাস্তি মানে রায় হইতে হইতে যারা মানে এই ধরনের অপরাধমূলক কাণ্ড করতে থাকে তারা কিন্তু চলে যায়, বা অথবা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে এসে তারা বহাল নলিগত আছে। যে আইনের সংশোধনটাও একটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আচ্ছা, ব্যাংক খাতে সুশাসন এবং জবাবদিহিতা এবং স্বচ্ছতা আসলে পুনর্বিস্তার করার জন্য কি ফিরিয়ে আনা সম্ভব, বা কিভাবে এই জিনিসগুলো ফিরিয়ে আনা সম্ভব? ব্যাংক খাতে সুশাসনের জন্য সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে একটা নীতিমালা করতে হবে। যেমন একটা জিনিস দেখেন, আজকে পত্রিকায় একটা জিনিস দেখলাম, 16টা ব্যাংক মাত্রাতিরিক্ত ঋণ দিয়েছে। আপনারা জানেন যে একটা ব্যাংকের একটা ক্ষমতা আছে 100 টাকা যদি আপনার ডিপোজিট থাকে আপনি সেখান থেকে 82 টাকা বা 87 টাকা দিতে পারেন, এবং ইসলামিক ব্যাংকগুলো 92 টাকা দিতে পারেন। কোনো ব্যাংক 117 টাকাও ঋণ দিয়ে দিয়েছে। অথচ দেখা যায় ব্যাংকের 100 টাকা থেকে যদি 117 টাকা ঋণ দেয়, আমার কাছে আছে 100 টাকা, আমি 117 টাকা দিয়ে দিলাম, তো ওই ব্যাংকের তো অবস্থা দিন দিন খারাপ হবে। এইগুলোকে কিন্তু আইনের আওতায় আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল বাড়াতে হবে যাতে এই ধরনের কার্যকলাপ তারা করতে না পারে। রাইট। নতুন প্রজন্মদের তো আমরা অনেকটাই আমাদের এই গণঅভ্যুত্থানে তাদের একটা অংশগ্রহণ দেখেছি এবং তারা তো খুব সক্রিয়ভাবেই আছেন। নতুন প্রজন্মের কাছ থেকে কি প্রত্যাশা এবং তাদের মধ্যে কি উদ্যমটা দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে আপনার ইন ফিউচার কি পরিকল্পনা বা কি মনে হয় যে ভবিষ্যতে কি হতে পারে? নতুন প্রজন্ম, আমরা সবসময় নতুনের পক্ষে, কারণ নতুনরা আসবে, পুরাতন চলে যাবে, এইটাই জগতের রীতি। নতুনরা এক সময় হাল ধরবে, সবাই সবসময় থাকে না পৃথিবী থেকে। আমারও একদিন বিদায় নিতে হবে, আপনাকেও বিদায় নিতে হবে, এক সময় এভাবে এই দেশটা চলবে। তাদের কাছে প্রত্যাশা একটাই যে তারা সুখী সুন্দর বাংলাদেশ গড়তে গেলে যে ধরনের পদক্ষেপগুলো দরকার, ক্ষমতার দিকে মানে লোভী না হয়ে জনগণের সেবা করার জন্য তাদেরকে সচেষ্ট হতে হবে। যে আমি আজকে নতুন দল গঠন করলাম, কালকে আমাকে ক্ষমতা যেতেই হবে, ডু অর ডাই, এই ধরনের আমার মনে হয় যে ঠিক না। জনগণ যাকে ভোট দিবে, যে স্বচ্ছতার মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, সেটা মেনে নিয়ে চলা উচিত। আচ্ছা, এখন কোন কোন কাজ নিয়ে ব্যস্ততা চলছে? আমি দীর্ঘদিন একটা ব্যাংকিং সেক্টরে আছি, বাংলাদেশের স্পোর্ট জগতে আছি, মিডিয়া সেক্টরে আছি। এই কাজগুলো করতে গিয়ে সবসময় একটা জিনিস মনে হয় যে এইসব ক্ষেত্রে আমি যতটা সময় দিয়েছি আমার পরিবারকে আমি ততটা সময় দিই নেই। তা আমার এইসব কাজগুলোর ক্ষেত্রে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার এই কর্মব্যস্ত জীবনের মাধ্যমে যেন আমার মৃত্যুটা হয়। আচ্ছা, অবসর সময় তো তাহলে পাওয়া হয় না? অবসর সময় খুব একটা কম পাওয়া হয়, খুব কম পেলে কি করতে পছন্দ? পেলে আমি বাংলাদেশের বাইরে চলে যাই, বাংলাদেশের বাইরে চলে যাই। বাংলাদেশের বাইরে আমার থেকে একটু মাঝে মাঝে মনে হয় প্রকৃতিটা একটু দেখি, ওই দেশটাকে জানার চেষ্টা করি, ওই দেশের ভৌগোলিক অবস্থা জানার চেষ্টা করি। যেমন আমি রিসেন্টলি মালদ্বীপ গেলাম,
এমন এমন দ্বীপে দেখলাম যে আমি ওখানে মাত্র 3 জন লোকের বসবাস, আচ্ছা 3 জন 4 জন লোকের বসবাস। এটা দেখে আমার কাছে অবাক লাগলো যে আমাদের এখানে জনসংখ্যা কত, ওদের পুরো একটা মালদ্বীপ মানে তার রাষ্ট্রের মধ্যে মাত্র 5 লাখ লোক, এটা গাড়ির মধ্যে স্ক্র্যাচ নাই। আচ্ছা, ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ এখন কেমন দেখছেন? অনেক ভালো। বললাম না যে আমরা ক্রীড়াঙ্গনে যে এখন যে আর্চারি যে লাস্ট 8ই মার্চে যে আমরা নারী দিবসে প্রোগ্রামটা করলাম, সেখানে যেটা বিকেএসপি চ্যাম্পিয়ন হলো, সেখানে তো আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলাম। এবং এটা দেখে আমাদের অর্থ উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা আসিফ ভাই উনি তো অনেক প্লিজড হয়ে গেল। আচ্ছা, আমরা যদি দেখি যে ধরনের ইনসিডেন্টগুলো আমরা এখন সচরাচর দেখতে পাচ্ছি, নারী নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ সব মিলিয়ে, তো নারীরা কি এই সব ইনসিডেন্টের জন্য পিছিয়ে পড়ছে না? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই পিছিয়ে পড়ছে, অবশ্যই পিছিয়ে পড়ছে। নারীরা আসলে একটা জিনিস কি, নারী পুরুষের যে সম অধিকার, সে অধিকার থেকে তারা অনেক এমনি আমাদের দেশে অনেক পিছিয়ে আছে। তারপর মধ্যে আমরা যদি নারীদেরকে উৎসাহ দিতে না পারি, নারীদেরকে আমরা বিভিন্ন খেলাধুলা আনতে না পারি, নারীদেরকে আমরা কর্মক্ষেত্রে নিয়ে আসতে না পারি, তাহলে আপনি দেখেন যে 61টা ব্যাংকের মধ্যে কটা ব্যাংকের নারী আছে প্রধান নির্বাহী পদে। এটা আমাদের ওইটা তৈরি করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের চায়চুমকেও ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।